এখন আমরা জানব দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতার এর প্রথম একক কোষ বিভাজন ও কোষ চক্রের প্রথম উপ একক কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু ও অন্যান্য গঠনগত অংশ। তো কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিতভাবে আমরা পরের ভিডিওগুলোতে দেখব। আপাতত আমি ছোট করে শুধু এটুকু বলতে পারি যে কোষ বিভাজনের অর্থ কি। কোষ বিভাজন হলো একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটা কোষ সে দুভাগে ভাগ হয়ে গিয়ে দুটো অপত্য কোষ তৈরি করছে। একটা জনিত্রী কোষ দুভাগে ভাগ হয়ে গিয়ে দুটো অপত্য কোষ তৈরি করছে, এই ঘটনাটাকে আমরা বলছি কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন যেহেতু কোষের সঙ্গে সম্পর্কিত, তাহলে নিশ্চয়ই কোষের মধ্যে এমন কিছু অংশ আছে বা এমন কিছু অঙ্গাণু আছে যারা এই কোষ বিভাজনে সাহায্য করে। সেটা নিয়ে আমরা এই অংশটায় জানবো যে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু এবং অন্যান্য গঠনগত অংশ কি কি। এর মধ্যে প্রথম যে অংশটা কোষ বিভাজনে সাহায্য করে সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াস প্রতিটা সজীব কোষের মধ্যেই থাকে, দু একটা ব্যতিক্রম বাদ দিয়ে, যেমন আমাদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, বা প্লেটলেট বা যেটাকে আমরা অনুচক্রিকা বলি তার মধ্যে নিউক্লিয়াস থাকে না। এই জাতীয় দু একটা কোষ বাদ দিয়ে সমগ্র কোষের মধ্যেই কিন্তু নিউক্লিয়াস থাকে। যে কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না তারা কিন্তু বিভাজন করতে পারে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয়াস থাকা সত্ত্বেও কোনো কোনো কোষ বিভাজন করতে পারছে না, যেমন আমাদের ক্ষেত্রে নিউরন বা স্নায়ু কোষ, তার মধ্যে নিউক্লিয়াস আছে কিন্তু তাও সে বিভাজন করতে পারছে না, সেটা অন্য কারণ। কিন্তু নিউক্লিয়াস না থাকলে বিভাজন সম্ভব নয়, সেই জন্য আমাদের লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এরা কিন্তু বিভাজিত হতে পারে না। তাহলে নিউক্লিয়াসকে অবশ্যই থাকতে হবে। তার কারণ কতগুলো আছে নিশ্চয়ই, যে নিউক্লিয়াসের উপস্থিতি কেন প্রয়োজনীয়। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে জিন বস্তু বা ডিএনএ ধারণ করে। নিউক্লিয়াস জিন বস্তু বা ডিএনএ ধারণ করে, অর্থাৎ যে ডিএনএ বা যে জিন বস্তু আমাদের দেহের প্রত্যেকটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। যে ডিএনএ বা যে জিন বস্তুর জন্য আমরা আমাদের জনিত্রী জনু থেকে বৈশিষ্ট্যগুলো আমাদের দেহে এসেছে, অর্থাৎ জনিত্রী জনু থেকে অপত্য জনুতে বৈশিষ্ট্যকে বহন করার দায়িত্ব হচ্ছে এই ডিএনএ বা জিন বস্তু, সেটা থাকে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। তো যখন একটা কোষ ভেঙে দুটো কোষ তৈরি হচ্ছে, তখন দুটো কোষের মধ্যে সেই ডিএনএ বা জিন বস্তুকে সমানভাবে বন্টন করার দায়িত্ব হচ্ছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস যদি সঠিকভাবে বিভাজিত না হয় তাহলে কিন্তু এই জিন বস্তু বা এই ডিএনএ বা এই ডিএনএ দিয়ে তৈরি হওয়া ক্রোমোজোম দুটো কোষের মধ্যে কিন্তু সমানভাবে বন্টিত হবে না, কোনোভাবেই সম্ভব নয়। 3 নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে কোষ বিভাজন এবং কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। অর্থাৎ এই যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএ এর মধ্যে এমন কিছু ইনফরমেশন বা এমন কিছু তথ্য দেওয়া রয়েছে যেটার জন্য ও কিন্তু এই কোষ বিভাজন এবং কোষ চক্রকে নিয়ন্ত্রণ করতে পারে। কখন একটা কোষ বিভাজিত হবে সেই সময়টাও নির্দেশ করতে পারে ওই ডিএনএ এর মধ্যে থাকা যে ইনফরমেশন বা যে তথ্য। কোষের অন্যান্য অঙ্গাণুকে বিভাজনের নির্দেশ দেয়, অর্থাৎ এই যে কোষ বিভাজনে অংশগ্রহণকারী অন্যান্য কোষীয় অঙ্গাণু যেগুলো আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলগি বডি, এরা বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করছে। তো এই প্রোটিনগুলো যদি তৈরি না হয় তাহলে কোষ চক্র অগ্রসর হবে না। কোষ চক্র যদি অগ্রসর না হয় তাহলে কোষ বিভাজন ঘটবে না। অর্থাৎ এই যে কোষ অঙ্গাণুগুলো, এই কোষ অঙ্গাণুগুলোকেও নিউক্লিয়াস নির্দেশ দিচ্ছে এবং সেই নির্দেশ অনুযায়ী এরা কাজ করছে এবং সেই অনুযায়ী একটা কোষ বিভাজিত হতে পারছে। তাহলে এই হলো কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা। পরবর্তী কোষীয় যে অংশ, কোষের যে গঠনগত অংশ কোষ বিভাজনে সাহায্য করে, সেটা হলো সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল। খুব গুরুত্বপূর্ণ দুটো অংশ। এর মধ্যে সেন্ট্রোজোম থাকে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। সেন্ট্রোজোমের কাজটা উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল করে থাকে। এখন কথা হচ্ছে সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউলের কাজ কি। আমি এখানে লাল দিয়ে বক্স করে দিয়েছি দুটো শব্দকে। এক শব্দটা হচ্ছে বেমতন্তু। আচ্ছা, বেমতন্তু জিনিসটা কি? বেমতন্তু কি না, বেমতন্তু অ্যানাফেজীয় চলনে ক্রোমোজোমের স্থানান্তরে সাহায্য করে। অর্থাৎ অ্যানাফেজ যখন ঘটছে, কোষ বিভাজনে অ্যানাফেজ দশা যখন ঘটছে, তখন সেই যে ক্রোমোজোমগুলোকে কোষের দুই প্রান্তে বহন করে নিয়ে যেতে সাহায্য করে এই বেমতন্তু। অর্থাৎ এই বেমতন্তু ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অঞ্চল রয়েছে সেই সেন্ট্রোমিয়ার অঞ্চলে আটকে যায় এবং তারপরে ক্রোমোজোমগুলোকে দু প্রান্তের দিকে এভাবে টেনে গমনে সাহায্য করে, যাকে বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন। তো সেই অ্যানাফেজীয় চলনে বেমতন্তু সাহায্য করছে। এই বেমতন্তু তৈরি করতে সাহায্য করে সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল।
সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল বলে একটা জিনিস থাকে, সেই সেন্ট্রিওল দুটো সংখ্যায় থাকে। কোষ বিভাজনের যে প্রোফেজ দশা, সেই প্রোফেজ দশাতে সেই সেন্ট্রিওল দুটো কোষের দু প্রান্তে চলে যায় এবং সেখান থেকে যে তার গায়ে যে অ্যাস্ট্রাল রশ্মিগুলো আছে, সেই অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু তৈরি হয় এবং সেই বেমতন্তু এসে তারপরে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়। ঠিক এই কাজটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল করে। কোষের যে সাইটোপ্লাজম, সেখানে যে মাইক্রোটিউবিউলগুলো আছে সেগুলো একত্রিত হয়ে বেমতন্তু গঠন করে এবং সেই বেমতন্তু কোষের ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে সেই সেন্ট্রোমিয়ারে যুক্ত হয় এবং ক্রোমোজোমগুলোকে দু প্রান্তের দিকে টেনে নিয়ে যায় এবং অ্যানাফেজীয় চলনে এইভাবে এরা সাহায্য করে। তাহলে যদি এই সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল সঠিকভাবে বেমতন্তু তৈরি করতে না পারে তাহলে কি হবে? তাহলে ক্রোমোজোমের যে সঠিক ডিস্ট্রিবিউশন বা ক্রোমোজোমের যে সমানভাবে বন্টন সেটা সম্ভব হবে না। কোনো একটা কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা বেশি হয়ে যাবে, কোনো একটা কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কম হয়ে যাবে। ফলে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটি বা অস্বাভাবিকতা কোষের মধ্যে দেখা দেবে এবং এমনকি কোষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে এই হলো সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউলের ভূমিকা। এবার আমরা আরো দুটো কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানবো। তার মধ্যে প্রথম রাইবোজোম এবং তারপরে আছে মাইটোকন্ড্রিয়া। তাহলে রাইবোজোম এটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু, আমরা প্রত্যেকেই জানি। সমস্ত ধরনের ইউক্যারিওটিক কোষের মধ্যেই একে দেখতে পাওয়া যায়, প্রোক্যারিওটিক কোষেও দেখতে পাওয়া যায়। তো ইউক্যারিওটিক কোষের যে কোষ বিভাজন, সেখানে গুরুত্বপূর্ণ কতগুলো ভূমিকা আছে। যেমন তার মধ্যে প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে কোষ বিভাজন এবং কোষ চক্রের যে বিভিন্ন দশাগুলো আছে, যে দশাগুলো আমরা জানবো এরপরে, সেই দশাগুলোতে বিভিন্ন ধরনের প্রোটিন, বিভিন্ন ধরনের উৎসেচক কাজে লাগে। সেই প্রোটিন এবং উৎসেচকগুলোকে তৈরি করতে সাহায্য করে রাইবোজোম। কারণ আমরা জানি রাইবোজোমকে আমরা জানি প্রোটিন ফ্যাক্টরি হিসাবে চিনি, অর্থাৎ এ প্রোটিন তৈরি করে। তো বিভিন্ন যে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এই জাতীয় বিভিন্ন যে উৎসেচক বা কাইনেজ জাতীয় যে সমস্ত উৎসেচক, সেগুলোকে তৈরি করে রাইবোজোম। সাইক্লিন বা সিডিকে, এই জাতীয় যে সমস্ত প্রোটিন বা উৎসেচকগুলো আছে, প্রোটিনগুলো আছে যেগুলো কোষ চক্রকে নিয়ন্ত্রণ করছে, বা P53 প্রোটিন বা রেটিনোব্লাস্টোমা প্রোটিন, এই জাতীয় যে প্রোটিনগুলো যেগুলো কিনা কোষ চক্রকে নিয়ন্ত্রণ করছে, সেই কোষ চক্রকে তৈরি করতে নিয়ন্ত্রণ করতে, প্রোটিন তৈরির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে রাইবোজোম। চতুর্থ যে কোষ অঙ্গাণুটি রয়েছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা জানি কোষের শক্তিঘর বলা হয়, তার কারণে বিপুল পরিমাণে শক্তি তৈরি করতে পারে। এই শক্তি কিসে সাহায্য করে না, কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ে, যেমন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বেমতন্তুর মাধ্যমে ক্রোমোজোমের যে চলন, এই চলন ঘটাতে গেলে বিপুল পরিমাণে শক্তির প্রয়োজন হয়। এছাড়াও অন্য প্রতিটা ধাপে, প্রতিটা মুহূর্তে শক্তির প্রয়োজন হচ্ছে। সেই শক্তির চাহিদাকে মেটাচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং সেই জন্য বিভাজিত কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ অনেক বৃদ্ধি ঘটানো হয়, যাতে করে এই বিপুল পরিমাণ শক্তির চাহিদা সে মেটাতে পারে। তাহলে এই হলো 4 ধরনের কোষীয় অঙ্গাণু বা তার অন্যান্য গঠনগত অংশ যা কোষ বিভাজনে অংশগ্রহণ করে। ধন্যবাদ সকলকে। আমরা এবার শুরু করব আমাদের পরবর্তী উপ-একক কোষ বিভাজনের তাৎপর্য, অর্থাৎ কোষ বিভাজন কেন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কেনই বা কোষ বিভাজিত হয় আমাদের দেহে, এটা আমরা এখানে দেখে নেব। তো এই তাৎপর্যের মধ্যে প্রথমেই যেটা পড়ছে সেটা হলো বৃদ্ধি। অর্থাৎ আমরা যে ছোট থেকে বড় হয়েছি, অর্থাৎ আমাদের যে দৈহিক বৃদ্ধি ঘটেছে, অর্থাৎ আমাদের দেহের আকার আয়তনের পরিবর্তন ঘটেছে, এটা কিন্তু কোষ বিভাজনের জন্য হয়েছে। আমরা যদি একটা খুব ছোট কথা চিন্তা করি, যে ধরা যাক ছোটবেলায় আমার এক ধরনের চেহারা ছিল বা এক ধরনের আকার আকৃতি ছিল, আজ বড় হয়েছি, আমার আকার আকৃতির পরিবর্তন হয়েছে। তো কি মনে হয় যে এটার কারণ কি? যে কোষ ছোটবেলায় ছিল সেই কোষগুলোর কি আকার আয়তন বড় হয়েছে বলে আমি বড় হয়েছি, নাকি কোষগুলোর সংখ্যা বৃদ্ধি ঘটেছে বলে আমরা বড় হয়েছি? এটার উত্তর হচ্ছে যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটেছে। অর্থাৎ ছোটবেলায় আমার দেহে যত সংখ্যক কোষ ছিল, আজ আমার দেহে সেই কোষের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে, ফলে আমার চেহারার বা আকৃতির বদল ঘটেছে। ঠিক একইভাবে যখন আমাদের জীবন শুরু হয়, তখন প্রত্যেকটা জীবনের শুরুতেই যেটা থাকে সেটা হলো একটা মাত্র কোষ। আমাদের ক্ষেত্রে যেটা ছিল তাকে আমরা বলি জাইগোট। তাহলে সেই জাইগোট ধীরে ধীরে বিভাজিত হয়েছে, কোষের সংখ্যা বেড়েছে এবং সেটা পূর্ণাঙ্গ প্রাণীতে বা পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়েছে।
এই যে বৃদ্ধি, এই যে জাইগোট থেকে বহুকোষী জীবের সৃষ্টি বা ছোটবেলা থেকে বৃদ্ধি পেতে পেতে বড় হয়ে ওঠা, এই যে বৃদ্ধি, এর জন্য কিন্তু কোষ বিভাজন ভীষণ রকমভাবে প্রয়োজনীয় সবার ক্ষেত্রে, সমস্ত ধরনের জীবের ক্ষেত্রে। প্রজনন, প্রজনন বলতে বোঝায় যে জনন, অর্থাৎ বংশবৃদ্ধি ঘটানো, তার জন্য কোষ বিভাজন ভীষণভাবে জরুরি। তো কিরকম ভাবে জরুরি না, আমরা যদি নিচু শ্রেণীর জীবদের কথা ভাবি, অর্থাৎ ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া নয়, হ্যাঁ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা এককোষী ছত্রাকের ক্ষেত্রে বা আদ্যপ্রাণীর ক্ষেত্রে, এই জাতীয় যে সমস্ত এককোষী জীব রয়েছে তাদের ক্ষেত্রে সরাসরি কোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়। এছাড়া আমাদের ক্ষেত্রে কি হয় বা বহুকোষী জীবদের ক্ষেত্রে কি হয় না, সেখানে কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটতে পারে, আবার কোষ বিভাজনের মাধ্যমে যৌন জনন ঘটতে পারে। তো অযৌন জননের একক হলো রেণু, এটা আমরা জানি যে রেণু যখন তৈরি হচ্ছে রেণু মাতৃকোষ থেকে, তখন সেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হচ্ছে। আবার জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হচ্ছে, তখন কিন্তু মিয়োসিস কোষ বিভাজন ঘটছে। এই শুক্রাণু ডিম্বাণু একত্রিত হয়ে নতুন জীব সৃষ্টি করছে, জাইগোট সৃষ্টি করছে, সেখান থেকে নতুন জীব তৈরি হচ্ছে। ঠিক একইভাবে রেণু উপযুক্ত পরিবেশে, অনুকূল পরিবেশে, প্রকৃতিতে এসে সেখান থেকে নতুন জীব সৃষ্টি করছে। তাহলে এই যে রেণু তৈরি করা, শুক্রাণু ডিম্বাণু তৈরি করা, এর জন্য কিন্তু কোষ বিভাজন দায়ী। আবার নিম্ন শ্রেণী, যেটা এককোষী জীবদের কথা বললাম, তাদের ক্ষেত্রে সরাসরি কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু জীব, নতুন অপত্য জীব সৃষ্টি হচ্ছে। তাহলে এইভাবে প্রজননের জন্য কোষ বিভাজন প্রয়োজনীয়। 3 নম্বর আসছে ক্ষয়পূরণ। ক্ষয়পূরণে কি হচ্ছে না, আমাদের কোনো জায়গা কেটে গেল বা ত্বক কোনোভাবে ছিঁড়ে গেল, তাহলে কি সেই জায়গাটা সেই কাটা অবস্থাতেই বা ছেঁড়া অবস্থাতেই থাকে না, সেটা পুনরায় সেই জায়গায় ত্বকটা কিন্তু নতুন করে তৈরি হয়ে যায়। তাহলে এই কাটা জায়গা বা ছেঁড়া জায়গা নতুন করে তৈরি করতে গেলে কোষ বিভাজন প্রয়োজন, কারণ কোষটা ওখানে আলাদা হয়ে গেছিল, সেই জায়গায় কোষটাকে আবার এক জায়গায় নিয়ে এসে পুনরায় নতুন করে সেই পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু কোষ বিভাজন ভীষণ রকম প্রয়োজনীয়। এটা আমরা অন্য জায়গাতেও দেখেছি যে টিকটিকির লেজ খসে যেতে দেখেছি। টিকটিকি লেজে যদি কোনোভাবে হালকাভাবে আঘাত লাগে তার লেজটা খসে যায়, কিন্তু সেই খসা অবস্থাতে থেকে যায় না, সেখান থেকে নতুন করে আবার লেজের সৃষ্টি হয়। প্ল্যানেরিয়ার ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাই যে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেহটা যদি কোনোভাবে ভেঙে যায়, ভেঙে আলাদা হয়ে যায়, 2 টুকরো বা 3 টুকরো হয়ে যায়, সেখান থেকে দেখা যায় আবার নতুন করে পূর্ণাঙ্গ প্রাণীটা তৈরি হচ্ছে। তো সেটা যদিও প্রজননের একটা অংশ, কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষয় পূরণ ঘটছে, অর্থাৎ তার দেহটা যে ক্ষয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল, ভেঙে গেছিল, সেখান থেকে নতুন করে তার দেহটা আবার তৈরি হচ্ছে, এবং এটার জন্যও কিন্তু কোষ বিভাজন ভীষণ রকম ভাবে প্রয়োজনীয়। তো এই হচ্ছে আমাদের কোষ বিভাজনের তাৎপর্য। এবার আমরা জানবো আমাদের পরবর্তী উপ একক কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে। কোষ বিভাজন 3 প্রকারের। 1 নম্বর অ্যামাইটোসিস, 2 নম্বর মাইটোসিস, 3 নম্বর মিয়োসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন একদম আদিমতম এক প্রকার কোষ বিভাজনের সবচেয়ে সরলতম পদ্ধতি। মাইটোসিস এবং মিয়োসিস তুলনামূলকভাবে জটিল পদ্ধতি। আমরা এই 3টে পদ্ধতিকে এবারে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা শুরু করব অ্যামাইটোসিস কোষ বিভাজন দিয়ে। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? প্রথমেই আমরা সংজ্ঞাটা জেনে নেব, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। তো এটা একদম সরলতম প্রক্রিয়া। কোষ বিভাজনের যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম এবং বেমতন্তু গঠন না করে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজন সরাসরি ঘটিয়ে কোষ বিভাজিত হওয়ার যে ঘটনা, তাকে আমরা বলছি অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস সাধারণত এককোষী জীবদেহে ঘটে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাকটেরিয়া, ইস্ট এবং অ্যামিবা। এই জাতীয় জীবগুলোর ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে, যেখানে সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়। প্রত্যক্ষ বিভাজন বলা হয় একে এই জন্য
যে যেহেতু কোনো রকম কোনো ক্রোমোজোম তৈরি হয় না, কোনো রকম কোনো বেমতন্তু তৈরি হয় না, তাই একে প্রত্যক্ষ বিভাজন বলা যায়। ব্যাকটেরিয়া, ইস্ট এবং অ্যামিবার ক্ষেত্রে এই ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাই। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের কিছু বৈশিষ্ট্য আছে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সাথে বিভাজিত হয়, অর্থাৎ এখানে প্রথমে নিউক্লিয়াস তারপরে সাইটোপ্লাজম বা আগে সাইটোপ্লাজম তারপরে নিউক্লিয়াস, এই ধরনের কোনো ঘটনা ঘটে না, দুটোই একই সঙ্গে বিভাজিত হয়। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, যে দুটো একই সঙ্গে ঘটনাটা শুরু হয়েছে। নিউক্লিয় পর্দা কিন্তু কোনো অবলুপ্তি ঘটছে না, নিউক্লিয় পর্দা কিন্তু ইনট্যাক্ট অবস্থাতে আছে। অর্থাৎ আমরা অন্যান্য কোষ বিভাজনের ক্ষেত্রে গিয়ে দেখবো যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটছে, এখানে কিন্তু সেটা ঘটছে না। 2 নম্বর বৈশিষ্ট্য, নিউক্লিয়াসটা ডাম্বেল আকার ধারণ করার সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমটাও ডাম্বেল আকার ধারণ করছে, অর্থাৎ নিউক্লিয়াসটা মাঝ বরাবর চেপে যাচ্ছে, চ্যাপটা হয়ে যাচ্ছে মাঝ বরাবর, দুটো দিক ফুলে উঠছে, ফলে ডাম্বেলের মতন আকৃতি ধারণ করছে। এর ফলে সাইটোপ্লাজমটাও ঠিক একই সঙ্গে তার মাথা দুটো ফোলা হয়ে থাকছে এবং মাঝখানটা চেপে গিয়ে ডাম্বেল শেপেড হয়ে যাচ্ছে বা ডাম্বেলের আকৃতি ধারণ করছে। পরবর্তী ধাপে গিয়ে আমরা দেখছি এই ডাম্বেল আকৃতি অর্থাৎ মাঝখানে যে চাপা ভাবটা সেটা আরো ভেতর দিকে ঢুকে আসছে, আরো খাঁজ হয়ে ভেতরে ঢুকে আসছে। এবং একটা সময় আমরা কি দেখতে পাচ্ছি, যে লাস্ট বা শেষ ধাপে গিয়ে কি দেখতে পাচ্ছি, যে এই খাঁজটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে নিউক্লিয়াসটা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একই সঙ্গে সাইটোপ্লাজমটাও মাঝখান থেকে কেটে 2 ভাগ হয়ে দুটো অপত্য কোষ তৈরি করছে। অর্থাৎ এই দুটো কোষকে আমরা বলছি অপত্য কোষ। এই দুটো হলো অপত্য কোষ। তাহলে এই দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে এইভাবে, এই পদ্ধতি। এখানে আমরা একটা জিনিস আরো পরিষ্কার করে বলে দিতে পারি, যে এই ধরনের কোষ বিভাজনে ক্রোমোজোম তৈরি হয় না। আমরা কিন্তু মাইটোসিস মিয়োসিসের ক্ষেত্রে ক্রোমোজোম দেখতে পাবো, কিন্তু এখানে কিন্তু কোনো ক্রোমোজোম তৈরি হচ্ছে না, বেমতন্তুও তৈরি হচ্ছে না। আমরা যেটা আগের ভিডিওতে, যেটা একটু আগে আমি যেটা আলোচনা করছিলাম, সেই বেমতন্তু কিন্তু এখানে তৈরি হয় না, অর্থাৎ এখানে ক্রোমোজোম বহন করে নিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটে না, বা অ্যানাফেজে এই জাতীয় কোনো ঘটনা ঘটে না। তো এই জন্য একে বলা হচ্ছে প্রত্যক্ষ বিভাজন, যে সরাসরি নিউক্লিয়াসটা মাঝখান থেকে 2 ভাগ হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজমটা মাঝখান থেকে 2 ভাগ হয়ে যাচ্ছে, গিয়ে দুটো অপত্য কোষ তৈরি করছে। এই ঘটনাটার জন্য একে বলা হচ্ছে প্রত্যক্ষ বিভাজন। এই হলো অ্যামাইটোসিস সম্পর্কে ধারণা। এবার আমরা জানবো আমাদের পরবর্তী কোষ বিভাজনের যে প্রকার, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। অন্যতম জটিল একটা কোষ বিভাজনের পদ্ধতি। এর সংজ্ঞা হিসেবে বলা যায় যে জটিল ও ধারাবাহিক কোষ বিভাজনের মাধ্যমে, যেখানে দেহমাতৃকোষ, তার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম জটিল ও ধারাবাহিক পদ্ধতিতে একবার মাত্র বিভাজিত হয় এবং সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি মাত্র অপত্য কোষ সৃষ্টি করে, তাকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজন। বিভিন্ন বইতে বিভিন্ন রকম সংজ্ঞা আছে, তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করবে এবং পরীক্ষায় আসে। তো মাইটোসিস কোথায় ঘটে? প্রথমে বলা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে, জনন কোষে নয়, দেহকোষে, কেবলমাত্র দেহকোষে ঘটছে। উদ্ভিদের যে বর্ধনশীল অঙ্গ রয়েছে, অর্থাৎ কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, এই যে জায়গাগুলো, এই সমস্ত জায়গাগুলোতে মাইটোসিস ঘটতে দেখা যায়। ভ্রূণের পরিস্ফুরণে ও দেহজ বৃদ্ধিকালে, এই যে আমি যখন একটু আগে বলছিলাম যে কোষ বিভাজনের গুরুত্ব কি, সেখানে আমি বলছিলাম যে পরিস্ফুরণ বা বৃদ্ধিতে সাহায্য করে কোষ বিভাজন। তো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে ভ্রূণের পরিস্ফুরণ ও দেহজ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে মাইটোসিস। অর্থাৎ ভ্রূণ থেকে বহুকোষী জীব সৃষ্টি হওয়া বা জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হওয়া, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোতে কিন্তু মাইটোসিস ভীষণভাবে প্রয়োজনীয়। মাইটোসিস কোষ বিভাজন ছাড়া জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, ভ্রূণ থেকে বহুকোষী জীবের সৃষ্টি, এটা কিন্তু একেবারেই সম্ভব নয়। দেহজ বৃদ্ধি, অর্থাৎ আমরা ছোট থেকে যে বড় হচ্ছে, একটা ছোট চারা গাছ যে একটা মহীরুহে পরিণত হচ্ছে, বা আমরা ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছি, এর পিছনেও কিন্তু এই মাইটোসিস ঘটছে। মাইটোসিস ঘটছে বলেই কোষের সংখ্যা বৃদ্ধি ঘটছে, এবং কোষের সংখ্যা বাড়ছে বলেই আমাদের দেহের আকার আকৃতি বৃদ্ধি পাচ্ছে। রেণু মাতৃকোষ সৃষ্টির সময়, অর্থাৎ যে রেণু থেকে জীবের বংশবৃদ্ধি ঘটে,
সেই রেণু মাতৃকোষ অর্থাৎ যেখান থেকে রেণু তৈরি হয় সেটা সৃষ্টি করে মাইটোসিস। প্রাথমিক স্পারম্যাটোসাইট যেখান থেকে স্পার্ম বা শুক্রাণু তৈরি হয় সেটা তৈরি করে, অর্থাৎ এটাকে আমরা শুক্রাণু মাতৃকোষ বলতে পারি। এই শুক্রাণু মাতৃকোষ তৈরি করে মাইটোসিস পদ্ধতি। প্রাথমিক উসাইট যেখান থেকে ডিম্বাণু তৈরি হয় অর্থাৎ ডিম্বাণু মাতৃকোষ সেটাও তৈরি করে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে আমরা মাইটোসিস ঘটতে দেখব। এরপর আমরা দেখে নেব যে মাইটোসিস পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি। এখানে আমি একটা ছবি এঁকেছি যেখানে দেখা যাচ্ছে যে একটা জনিত্রী কোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে এবং তার মধ্যে 2n বলে লেখা আছে। 2n হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ জনিত্রী কোষের মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে এবং সেটা থেকে যখন অপত্য কোষ তৈরি হবে প্রত্যেকটার মধ্যেই 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটবে না। এখন প্রশ্ন হচ্ছে 2n থেকে কি করে 2n হয়? 2nটাকে তো দুভাগ করে দিলে এটা n ওটা n হওয়ার কথা, আমাদের অঙ্কের নিয়ম তাই বলে, কিন্তু না, এখানে সেটা 2n থেকে 2nই তৈরি হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যার কোনো হ্রাস ঘটছে না বা কমছে না। এই জন্য মাইটোসিসকে বলা হয় সমবিভাজন, যেহেতু অপত্য কোষ এবং জনিত্রী কোষ দুটোতেই ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে, সেই জন্য একে সমবিভাজন বলা হচ্ছে। তো আমরা দেখে নেবো এই মাইটোসিসের কি কি বৈশিষ্ট্য আছে। মাইটোসিসের প্রথম যে বৈশিষ্ট্য, সেখানে জনিত্রী কোষ একবার মাত্র বিভাজিত হবে এবং দুটো মাত্র অপত্য কোষ তৈরি করবে। এইটা বারবার করে বলা হচ্ছে যে একবার বিভাজন হবে, দুটো অপত্য কোষ তৈরি হবে। 2 নম্বর কি? সদৃশ বিভাজন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোন রকম কোনো হ্রাস বৃদ্ধি ঘটবে না। অপত্য জনিত্রী কোষে যতগুলো ক্রোমোজোম ছিল অপত্য কোষেও ঠিক ততগুলো ক্রোমোজোম থাকবে, সেই জন্য একে বলা হচ্ছে সদৃশ বিভাজন। সেই জন্য আমি এখানে লিখেও দিয়েছি জনিত্রীতে 2n সংখ্যক ক্রোমোজোম, অপত্যতেও 2n সংখ্যক ক্রোমোজোম, কোনো হ্রাস বৃদ্ধি নেই। 3 নম্বর, জনিত্রী কোষ একবার মাত্র বিভাজিত হবে। এটা আমি আগেই বললাম যে জনিত্রী কোষ একবার বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে। 4র্থ পয়েন্ট যেটা, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে 4টি দশার মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। 4টে দশা, কি কি সেই দশা? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। পরপর এইভাবে হবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই পরপর এই পদ্ধতি পরপর এই 4টে দশার মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, তারপরে ঘটবে সাইটোপ্লাজমের বিভাজন এবং আমরা দুটো কোষ পেয়ে যাব। এইখানে একটা জিনিস বলে রাখা ভালো যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সময় আমরা একটা জিনিস দেখেছিলাম যে আগে এই নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন দুটো সাইমালটেনিয়াসলি ঘটছে, অর্থাৎ একই সঙ্গে ঘটছে। কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে এবং সাইটোপ্লাজমের বিভাজন তারপরে ঘটবে, দুটো আলাদা সময়ে ঘটবে। এই একই ঘটনা মিয়োসিসের ক্ষেত্রেও আমরা দেখব যে সাইটোপ্লাজমের বিভাজন পরে, নিউক্লিয়াসের বিভাজন আগে। অ্যামাইটোসিসে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের বিভাজন একই সাথে ঘটে। এই হলো আমাদের মাইটোসিস কোষ বিভাজন। এবার আমরা যে কোষ বিভাজন সম্পর্কে জানবো সেটা হলো মিয়োসিস কোষ বিভাজন। সবচেয়ে জটিল যে কোষ বিভাজন তাকে আমরা বলছি মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে না, যে জটিল ও ধারাবাহিক কোষ বিভাজনের মাধ্যমে জনিত্রী কোষ পরপর দুবার বিভাজিত হয়ে 4টি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে, সেই কোষ বিভাজনের পদ্ধতিকে আমরা বলি মিয়োসিস কোষ বিভাজন। তাহলে মিয়োসিসের সংজ্ঞা আমরা জানলাম। তো সেই সংজ্ঞায় বলা হচ্ছে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ দুবার বিভাজন ঘটছে। অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলা হলো। তাহলে আমরা এখানে দেখছি যে জনিত্রী কোষ প্রথমে একবার বিভাজিত হয়ে 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম ওলা দুটো কোষ তৈরি করছে। তাহলে 2n সংখ্যক থেকে যখন n সংখ্যক হচ্ছে তখন আমরা বুঝতেই পারছি যে সেটা হ্রাস ঘটছে বা কমে যাচ্ছে, সংখ্যাটা অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আবার সেই n সংখ্যক ক্রোমোজোম ওলা কোষ থেকে আবার একটা দুটো করে নতুন অপত্য কোষ তৈরি হচ্ছে, অর্থাৎ বিভাজন দুবার হচ্ছে। প্রথমবারে একবার বিভাজন হয়ে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, আবার পরে আরেকবার বিভাজিত হয়ে সেই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট টোটাল 4টি অপত্য কোষ তৈরি হচ্ছে।
এই পদ্ধতিকে আমরা বলছি মিয়োসিস কোষ বিভাজন। এবার আমরা চলে আসবো মিয়োসিস কোষ বিভাজন কোথায় হয়। এক কথায় বলতে গেলে জনন মাতৃকোষে হয় মিয়োসিস কোষ বিভাজন। জনন মাতৃকোষ অর্থাৎ যেখান থেকে জনন কোষ তৈরি হয়। কোথা থেকে সেটা কি কি আছে না, প্রাথমিক স্পারমাটোসাইট। একটু আগে আমরা শুনেছি প্রাথমিক স্পারমাটোসাইট সম্পর্কে। এখান থেকে কি তৈরি হয় না, শুক্রাণু তৈরি হয়। এই ঘটনাটা কোথায় ঘটে, শুক্রাশয়ের মধ্যে ঘটে। ঠিক একইভাবে প্রাথমিক উসাইট যাকে বলা হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ, সেখান থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে। রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরি হচ্ছে, কোথায় ঘটছে ঘটনাটা, রেণুস্থলী এবং পরাগধানীতে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ দেহে রেণুস্থলীতে, মানে মস ফার্ন এই জাতীয় উদ্ভিদের রেণুস্থলীর মধ্যে বা ছত্রাকের ক্ষেত্রে, এবং পরাগধানীতে অর্থাৎ উচ্চ শ্রেণীর যে জীব উদ্ভিদ আছে তাদের পরাগধানীর মধ্যে রেণু তৈরি হচ্ছে রেণু মাতৃকোষ থেকে। উদ্ভিদের ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে। এই পদ্ধতিটাও কিন্তু মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমেই ঘটছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা মিয়োসিস কোষ বিভাজন ঘটতে দেখব। এরপর আমরা চলে আসবো মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যতে। কি কি বৈশিষ্ট্য আছে। প্রথমেই বলা হচ্ছে এটা হ্রাস বিভাজন। আমরা একটু আগে দেখেছি মাইটোসিস হচ্ছে সমবিভাজন, কারণ ওখানে ক্রোমোজোম সংখ্যা একই থাকে জনিত্রী এবং অপত্য কোষে। কিন্তু এখানে এসে আমরা দেখছি যে জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে যখন পৌঁছাচ্ছে তখন অর্ধেক হয়ে যাচ্ছে। 2n সংখ্যক ক্রোমোজোমটা n সংখ্যক ক্রোমোজোমে পরিণত হচ্ছে। জনিত্রী কোষে 2n ছিল, অপত্য কোষে n হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে হ্রাস বিভাজন। জনিত্রী কোষ দুবার বিভাজিত হচ্ছে। এই একবার বিভাজন হয়েছে, দুটো তৈরি হয়েছে, আবার একবার বিভাজিত হয়ে 4টে তৈরি করেছে। তো সেটাই এখানে বলা হচ্ছে জনিত্রী কোষ দুবার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। 3 নম্বর বৈশিষ্ট্য, প্রথমে যে বিভাজনটা ঘটছে তাকে আমরা বলছি হ্রাস বিভাজন। অর্থাৎ 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম তৈরি হচ্ছে, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হ্রাস বিভাজন। পরের যে বিভাজনটা সেটা n সংখ্যক ক্রোমোজোম থেকে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি করছে। n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনিত্রী কোষ n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি করছে, তাই একে আমরা বলছি সমবিভাজন। অর্থাৎ এই বিভাজনটা হচ্ছে মাইটোসিসের মতো, কিন্তু এখানে ঘটছে হ্রাস বিভাজন। অর্থাৎ মিয়োসিসের যে দুটো বিভাজন, প্রথম বিভাজনটা হলো হ্রাস বিভাজন, দ্বিতীয় বিভাজনটা হলো সমবিভাজন। এইটা খুব ভালো করে তোমরা প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে। প্রতিটা বিভাজনের 4টি করে দশা আছে। অর্থাৎ এখান থেকে যখন এই বিভাজনটা হচ্ছে তখনও 4টে দশা, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশা রয়েছে। আবার ঠিক একইভাবে যখন দ্বিতীয়বার বিভাজন হচ্ছে তখনও আমরা সেই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশা দেখতে পাবো। তাহলে এটাকে আলাদা করা হবে কি করে, যে কখন কোনটা ঘটছে? তো সেই জন্য যেটা করা হয়, প্রোফেজ 1 প্রোফেজ 2, মেটাফেজ 1 মেটাফেজ 2, অ্যানাফেজ 1 অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 1 টেলোফেজ 2, এইভাবে নামকরণটা করা হয় এই দশাগুলোর ক্ষেত্রে। এখানে আরেকটা স্পেসিফাই করার, আরেকটু নির্দিষ্ট করে বলতে হয় যে এই যে প্রোফেজ দশা, এই কোষ বিভাজনের যে প্রোফেজ দশা, তার মধ্যে আবার 5টা দশা রয়েছে, যেটাকে আলাদা আলাদা ভাবে ক্রোমোজোমের আকার আকৃতি দেখে দশাগুলোকে খুব সহজেই আমরা পৃথক করতে পারি। এই দশাগুলো কি কি? প্রথমত যে দশাটা সেটা হচ্ছে লেপ্টোটিন দশা, তারপরে আসে জাইগোটিন দশা, তারপরে আসে প্যাকিটিন দশা, তারপরে ডিপ্লোটিন দশা এবং সবার শেষে আসে ডায়াকাইনেসিস দশা। অর্থাৎ প্রোফেজের টোটাল 5টা দশা বর্তমান। প্রথম দশা লেপ্টোটিন, দ্বিতীয় দশা জাইগোটিন, তৃতীয় দশা প্যাকিটিন, তৃতীয় দশা ডিপ্লোটিন এবং পঞ্চম দশা ডায়াকাইনেসিস। এই 5টা দশা ডায়াকাইনেসিস শেষ হয়ে যাওয়ার পরে শুরু হয় মেটাফেজ, তারপরে শুরু হয় অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। এইভাবে মিয়োসিস কোষ বিভাজন সম্পূর্ণ হয়। এখানে আরো একটা জিনিস বলার আছে যে মাইটোসিস কোষ বিভাজনের মতোই এখানে এই যে বিভাজনটা, যে বিভাজনগুলো আমরা দেখলাম, এটা প্রত্যেকটাই হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। অর্থাৎ এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 4টে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, নিউক্লিয়াস বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। তো এই নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাওয়ার পরে সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস শুরু হচ্ছে। কখনোই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন কিন্তু একসাথে ঘটে না, যেটা আমরা অ্যামাইটোসিসের ক্ষেত্রে দেখেছি। অ্যামাইটোসিসের ক্ষেত্রে কিন্তু ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সাইমালটেনিয়াসলি বা একসাথে ঘটে, কিন্তু মাইটোসিস এবং মিয়োসিসের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন আগে ঘটবে এবং তারপরে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস ঘটবে। এই হচ্ছে বিভিন্ন প্রকার কোষ বিভাজনের সম্পর্কে ডিটেলস। এবার তোমরা নিশ্চয়ই প্রত্যেকে এখান থেকে 3 ধরনের যে কোষ বিভাজন আমরা দেখলাম,
অর্থাৎ মাইটোসিস, মিওসিস এবং যে অ্যামাইটোসিস, এই 3 ধরনের যে কোষ বিভাজন, এই 3 ধরনের কোষ বিভাজনের মধ্যে নিশ্চয়ই তোমরা পার্থক্য তৈরি করতে পারবে। তোমরা প্রত্যেকেই 3 ধরনের কোষ বিভাজনের পার্থক্য তৈরি করে নিজেদের মতন রেডি করে নাও এবং শিক্ষক শিক্ষিকাদেরকে দেখিয়ে দিও। ধন্যবাদ।